হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শাকিব হক, আপনাদের স্বাগত জানাই। আজকে আমার পিছনে যে পেন্টিংটা দেখছেন, এই পেন্টিংটি একটি রেজিস্ট্রেশন ওয়ার্ক চলছে। এটি আমাদের দেশের প্রখ্যাত শিল্পী শাহাবুদ্দিন ভাইয়ের আঁকা। তো এই পেন্টিংটি 1996 সালে করা, যা ধুলোবালি এবং ফাঙ্গাসে প্রায় খারাপ অবস্থা। তো এই পেন্টিংটি যে রেজিস্ট্রেশন করছে উনি ডক্টর আসিয়া খানম লিখন। উনি এক্সপার্ট নিউমিসমেটিক্স অ্যান্ড কনজারভেশন। আমরা আজকে তার স্টুডিওতে এসেছি, শুনবো এই রেজিস্ট্রেশনের গল্প। আসিয়া আপা, কেমন আছেন আপনি? আগে সেটা বলেন। আচ্ছা, আমি ভালো আছি এবং আজকে আমি সৌভাগ্যবান মনে করছি, কারণ আমি নিজেও একজন শিল্পী, কিন্তু আমি কখনো রেজিস্ট্রেশন ওয়ার্কটা আমি সামনাসামনি কখনো দেখিনি। তো আজকে আপনার এই কাজটা দেখতে পাওয়াটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। তো আমরা কাজ দেখার আগে কিছু বেসিক প্রশ্ন আমার নিজের জন্য কিংবা দর্শকদের জন্য জেনে নিতে পারি। সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন ওয়ার্ক করতে গেলে শুধু যে এটা কেমিক্যাল তা কিন্তু নয়, স্টাডিরও দরকার হয়। তো আমি শুনেছি যে আপনি এরকম বেশ স্টাডি করেন এবং আপনার নিজেরও কিছু পাবলিকেশনস আছে। এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। জি, ধন্যবাদ। আমি রেজিস্ট্রেশনের কাজ করতে গিয়ে নিজের যে কাজগুলো প্র্যাকটিক্যালি শিখেছি, কাজ করেছি, সেই কাজগুলোকে আমি আবার লিখে রাখার চেষ্টা করেছি এবং সেটি আমি ফার্স্ট আমার বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে একটি জার্নাল বের হয়। এই জার্নালটি খুব সম্ভবত 2008-এ বের হয়। তখন আমি একটি প্রবন্ধ লিখেছিলাম। প্রবন্ধটির শিরোনাম ছিল এরকম: চিত্রকর্ম সংরক্ষণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই প্রবন্ধটি আমি লিখেছিলাম মূলত বাংলা ভাষণে লিখেছিলাম এটি, এবং 2008 সালে এটি প্রকাশিত হয়। এবং এই প্রবন্ধটিতে আমি লিখেছিলাম যে চিত্রকর্ম সংরক্ষণের ইতিহাসটা আমাদের দেশে কবে থেকে এটা শুরু হলো, কিভাবে শুরু হয়েছিল সেটি সম্পর্কে, এবং আমাদের ট্রেনিং নিয়েছিলাম সেটি সম্পর্কে লিখেছিলাম। এবং এখানে পেন্টিং যে কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়, পেন্টিং অ্যানাটমি থাকে, এই কাজগুলো ডিটেল আমি লিখেছিলাম। এরপরে আমার মনে হলো যে আমি এটা একটু ভালো করে লিখতে থাকি, তখন আমি ইংলিশে আবার লেখা শুরু করেছিলাম। এবং এই প্রবন্ধটিও বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে পাবলিশড হয়েছিল, এবং এটি পাবলিশড হয়েছিল সম্ভবত 2008-09 সেশনে, এটা উদাহরণ শিশু। এরপরে আমি কাজটি দেখলাম যে আমার এই প্রবন্ধের ভিতর সীমাবদ্ধ থাকলে কিছু চলছে না, কাজটি পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আমি যত কাজ করে যাচ্ছি তখন আমি একটা পাণ্ডুলিপি রেডি করি, চিত্রকর্মের ক্ষতিগ্রস্ততা সংরক্ষণ ব্যবস্থাপনা। এবং এই পাণ্ডুলিপিটা নিয়ে আমি যখন বাংলাদেশ ব্যাংক ঢাকা মিউজিয়ামে কাজ করতেছি, তখন আমার টেবিলে আমার পাণ্ডুলিপিটা দেখে জার্নিম্যান বুকস তারেক ভাই, উনি আমার পাণ্ডুলিপিটা বললেন, দেখি আপা এটা কি, এটা বললে একদিন উনি নিয়ে গেলেন। পরে দেখি যে একদিন উনি বইটা পাবলিশ করে ফেলেছেন। এবং এই বইটি মূলত আমি তখন উৎসর্গ করেছি প্রফেসর মাহফুজা খানম ও শিল্পী সুবীর চৌধুরী। এই বইটিতে আমি মূলত পেন্টিং যত ধরনের ক্ষতিগ্রস্ততা থাকে, আমি আপনাকে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে ফ্লেকিং থাকে, তারপর ডিস্টরশন থাকে, তারপরে বলেছিলাম যে ওভার পেইন্ট থাকে, ফানগাস আক্রান্ত থাকে, আবার মিস হ্যান্ডলিং, যেটা বলতেছেন প্রিভেন্টিভ কনজারভেশন হিসেবে কি করবেন, আমরা সাধারণত ভুলভাবে ধরি, এইভাবে ধরা যাবে না। এখন আমি আসলে এই পেন্টিংটা রেস্টোরেশনের কাজ করছি। এই পেন্টিংটা মূলত ফানগাস এবং ধুলাবালুর দ্বারা এতটাই আক্রান্ত ছিল যে এই পেন্টিংটার মূল বৈশিষ্ট্য অ্যাস্থেটিক বিউটি নষ্ট হয়ে গেছিল। সেজন্য এটি রেস্টোরেশন বা কনজারভেশন যেটা বলে সেটা কাজ করছি। তা কনজারভেশন আমাদের দুই প্রকার, একটা হচ্ছে কিউরেটিভ কনজারভেশন, একটা হচ্ছে প্রিভেন্টিভ কনজারভেশন। তাই এখানে আমি কিউরেটিভ কনজারভেশনে কাজ করছি। সাধারণত কনজারভেশন কাজ করার আগে আমার মনে হয় যে এই বিষয়টি জানা দরকার যে পেন্টিং আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত পেন্টিং এর উপর ফানগাস পড়ে, ধুলাবালু পড়ে, কখনো পেন্ট লস হয়, কখনো ফ্লেকিং হয়, কখনো এজিং ক্র্যাক হয়। আমার মনে হয় পেন্টিং এর ক্ষতিগ্রস্ততা কি সেটাই আগে আমি ক্লিয়ার করতে চাই।
সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ততা আবার কিভাবে হয়, কেন হয়। আমাদের কেমিক্যালি হয়, যেটা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে, বায়োলজিক্যাল এজেন্ট দ্বারা হয় এবং ভৌতগতভাবে হয়, তিনভাবে হয়। এখন এই ক্ষতির প্রকৃতিটা কি সেটা যদি আমি শনাক্ত না করতে পারি, তাহলে আমি পেন্টিংটাকে রেজিস্ট্রেশন করবো কিভাবে। আমরা তিনটি পদ্ধতিতে প্রথমে টেস্ট করি, খুব সামান্য এলাকা নিয়ে। যেমন আমি এই টেস্টটি প্রথমে করব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, এবং দেখবো যে এটা দিয়ে আমাদের পরিষ্কার হয় কিনা। সালুবা দিয়ে টেস্ট করি। তিনটি পদ্ধতির মধ্যে আমার কাছে মনে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বেস্ট, এবং যার পিএইচ হবে 8.5। এবং এই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই সারফেস ক্লিন করার পূর্বে আমাকে এই ফানগাস কিল করার জন্য 15 দিন মিথাইল 5% দিয়ে আমি সেটাকে ফানগাস আগে কিল করে নেব, দেন আমি এটাকে ক্লিনের কাজ শুরু করব। আমি আগেই কিন্তু এই ক্লিনিংয়ের কাজ শুরু করবো না, কারণ ফানগাসটা আমার শরীরের ভিতরে গিয়ে নানাবিধ অসুখে আমি আক্রান্ত হতে পারি। এর জন্য আমাকে ফানগাস কিল করে দেন আমাকে এই কাজটি করতে হবে। আসলে ডিপেন্ড করছে সিচুয়েশনটা। যদি আমার পেন্টিংটাতে বেশি রকম ফাটল থাকতো বা ক্র্যাক থাকতো বা লুজ পেন্ট থাকতো, তাহলে আমি আগে কি করতাম, সেক্ষেত্রে আমি আগে ফেসিংটা দিয়ে নিতাম, পেন্টটাকে আমি কনসলিডেশন করে নিতাম। যেমন আমার এই পেন্টিংটা এখানে কিছুটা বেশ ক্ষতিগ্রস্ত ছিল, যেখানে আমি মেথাইল সেলুলোজ অ্যাডিসিভ দ্বারা আমি এটাকে ফেসিং দিয়ে রেখেছি, কনসলিডেশন করার জন্য রেখে দিয়েছি। এটা 1 মাস কনসলিডেশন হওয়ার পরে আমি দেন এটি তুলে পরবর্তী কার্যক্রমগুলো শুরু করব। আর যদি আমার পেন্টিংটাতে ফ্লেকিং থাকে, সেই চলকাটা যদি আমার এখানে থাকে, আমি সেই চলকাটাকে আমি আবার লাগিয়ে দিয়ে রিঅ্যাটাচ করব। আর যদি আমার সেই চলকা বা ফ্লেকিং না থাকে, তখন আমি ওই জায়গাটুকুকে আমি ওখানে ফিলার, আধুনিক মডাস্টাক একটা কোম্পানি আছে, ওটা আধুনিক ফিলার দ্বারা আমি ওটাকে ফিল আপ করে নিব। ফিল আপ করে নিয়ে দেন আমি এখানে যে কালারটি ছিল আমি ওই কালার দ্বারাই রিটাচ করব। এবং আর্টিস্ট যতক্ষণ জীবিত থাকবেন ওনার অনুমতি ছাড়া আমি এই কাজটুকু করতে পারবো না। এবং এর অরিজিনালিটি আমি কখনোই নষ্ট করতে পারবো না। অরিজিনালিটি, অ্যাস্থেটিক বিউটি, হিস্ট্রিক ভ্যালু, এই তিনটা জিনিস কখনোই নষ্ট করা যাবে না। এই আমি যদি এখানে থাকতে এরকম ফিল আপ করে নিতাম। তাছাড়া যদি আমার পেন্টিংয়ে এই ক্যানভাস যদি ছেঁড়া থাকে, তখন আমাকে সেই ক্যানভাসটাকে জোড়া লাগাতে হবে। সেটা জোড়া লাগাতে কি লাগবে, আমাকে সেম আমার যে ক্যানভাসে পেন্টিংটা করা হয়েছিল ওই ক্যানভাসে আমাকে কিনতে হবে, ওই ক্যানভাস দ্বারাই আমাকে জোড়া লাগাতে হবে। সেটা জোড়া লাগানোর জন্য আমাদের পলিমাইড টেক্সটাইল অ্যাডিসিভ একটা পাউডার আছে, এই পাউডার দ্বারা এবং ইলেকট্রিক হট স্প্যাচুলা, এটা দিয়ে এটার মাধ্যমে আমাকে ওটা করতে হবে, এবং সেটাও খুব একটা কঠিন কাজ। এটাকে বলে হট স্প্যাচুলা। মূলত আমাদের স্মল ক্র্যাকগুলো ডাউন করার জন্য এবং সমান করার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করি। দেখেন এখানে কিন্তু যে ফাটল ছিল, এখন কিন্তু এটা সমান হয়ে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই একটা কথা বলে রাখা প্রয়োজন, কেউ কিন্তু এই ভিডিও দেখে এই ধরনের কাজ নিজে করতে যাবেন না, অবশ্যই আপনাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। আমি মূলত রেস্টোরেশনের কাজটা শিখি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে। বাট এর পূর্বে কিছুটা ইতিহাস আছে, সেটি হলো যে এই রেস্টোরেশন কোর্সটি আমি অনার্স লেভেলে যখন পড়াশোনা করি, তখন আমাদের ডক্টর এস এম মনোয়ার জাহান, উনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের কনজারভেশনে হেড ছিলেন, উনি আমাদের এই কোর্সটি পড়াতেন। তখন থেকেই আমার কনজারভেশনের প্রতি একটু ইন্টারেস্ট আসে। বাট আমি যখনই ফার্স্ট চাকরি পাই পাশ করার পরে, শিল্পাচার্য জয়নুলাব্দিন সংঘর্ষলা, ওখানে আমি চাকরি করি। ওখানে চাকরি করতে গিয়ে তখন আমি পেন্টিং সম্পর্কে পড়াশোনা করি, কাজ করতে থাকি। আমার শিক্ষক যারা ডক্টর সাব্বির আলী এবং ডক্টর এস এম মনোয়ার জাহান, যখন ওখানে জাতীয় ময়মনসিংহ সংঘর্ষলা যেতেন, যে পেন্টিং কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা দেখতে যেতেন, তো ওটা দেখে ওনাদের সঙ্গে সঙ্গে আমিও এই কাজটি সম্পর্কে তখন অবগত হতাম এবং ইন্টারেস্ট ফিল করতাম। এবং তখনই আমি 2002-03-এর দিকে আমি এইগুলো সম্পর্কে পেপারে লেখালেখি শুরু করে দিই, জয়নুলাব্দিন পেন্টিং সম্পর্কে, কনজারভেশন সম্পর্কে, কীভাবে কনজারভেশন করা যায়। এরপরে আমাকে ঢাকায় ট্রান্সফার করে নিয়ে আসা হয় জাতীয় জাদুঘরে। তখন 2003-এর সেপ্টেম্বর মাসের দিকে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে
একটা বিজ্ঞাপন হয় যে পেন্টিং রেজিস্ট্রেশনের উপরে জনবল নিয়ে করা হবে এবং যারা ভালো করবে তাদেরকে বিদেশে পাঠানো হবে। তখন আমি এখানে আবেদন করি এবং আবেদন করার পরে আমাকে ওই সময় আমার কর্তৃপক্ষ আসলে আমাকে ছুটি দিতে চাননি এবং আমার এক আপার সঙ্গে আলাপ করি। তখন উনি বলেন যে তুমি তো এটা ভালো করবে। উনি যখন বললেন যে ভালো করবে, ভালো কথা। আমি পরে ওখানে আবেদন করি এবং একটা পর্যায়ে আমাকে যেহেতু ছুটি আমি পাচ্ছি না, আমার আর যোগাযোগ ছিল না, হঠাৎ একদিন আমার মনে হলো কি যে আমার তো ওই পারমিশনটা হলো না, কি করা যায়। পরের দিনে আমি ছুটে যাই শিল্পকলা একাডেমিতে এবং রাতের বেলা যখন চিন্তা করছি যে আমি তো এই কোর্সটাতে অংশগ্রহণ করতে চাই, কাজটা শিখতে চাই, তখন আমি রাতের বেলায় আমি উইদাউট মানে জানতে পারছিলাম যে একটা চিঠি এসে ফেরত গিয়েছে। উইদাউট মেসেজ আমি সার্টিফিকেট সহ যে একটা বই সহ পরের দিন সকালবেলা অফিসের উদ্দেশ্যে রওনা দিই এবং ফার্স্ট টাইম শিল্পকলা একাডেমিতে গিয়ে হাজির হই এবং গিয়ে যার সঙ্গে সঙ্গে ওখানকার ডাইরেক্টর ছিলেন সুবীর চৌধুরী। উনি আমাকে ভাইবার লেটার ধরিয়ে দিলেন, বলেন যে আজকে 10টার সময় ভাইবার শুরু হবে। তারপর আমি কি করবো, সঙ্গে সঙ্গে আবার আমার জাতীয় অধিকারে এসে জয়েন করে 10টার মধ্যে আমি ওখানে গিয়ে হাজির হলাম যে আমি ভাইবা দিতে চাই। তখন বললেন যে হ্যাঁ তুমি ভাইবা দিতে পারো। আমি ভাইবা দিয়ে এসেছি, এসে আমি ভাইবা তো দিয়ে এসেছি। যাই হোক, এখন পরের দিন সকালবেলা আমি জাতীয় অধিকার যখন অফিসে এসেছি, অফিসে আসার পরে আমাকে আমার স্যার যিনি ছিলেন ডক্টর এস এম মোনাজান, উনি ডেকে পাঠিয়েছেন। ডেকে পাঠিয়ে বলছেন যে তুমি তো ফার্স্ট হয়েছো এই কনজারভেশন এই কোর্সে, তুমি কি এই চাকরি ছেড়ে যাবে না এখানে থাকবে? না, তুমি ওখানে গিয়ে ভালোই করবে, তুমি যাও, লন্ডন যেতে পারবে। উনি আমাকে এরকম একটা আশ্বস্ত করলেন। পরে নানাভাবে যাই হোক একটা পর্যায়ে আমি জাতীয় জাদুঘরে থেকে ছুটি পেলাম না, আমি চাকরিটা ছেড়ে শিল্পকলা চলে যাই। তা ওখানে আমাদেরকে 9 মাসের জন্য ট্রেনিং এর জন্য প্রথম বলা হয়। তা আমাদের ট্রেনিং এর জন্য নরওয়ে থেকে নিকু, যেটা বলো নরওয়েজিয়ান ইনস্টিটিউট অফ কালচার, যে এটা যে একটা সেন্টার আছে, নিকুর থেকে ডাইরেক্টর 2জন কনজারভেটর আসেন। আমার একজন শিক্ষক ছিলেন চেরি ফোর্ড আর একজন ছিলেন ইয়ারিগান। ওনাদের হাতেই আমরা এই কনজারভেশনের কাজ প্র্যাকটিক্যালি শুরু করি। যেহেতু আমার থিওরিটিক্যাল নলেজ জানা ছিল, যার ফলে এই প্র্যাকটিক্যাল নলেজটা আমার জন্য সুবিধা হয়েছিল এই পেন্টিং কনজারভেশন রেজিস্ট্রেশনের কাজটা করা। তা ওখানে আমি কাজ করতে থাকি। কাজ করার পরে যদিও আমি বিদেশে যেতে পারিনি, কিছুটা সময় মন খারাপ হয়েছিল, কিন্তু ওরা আমাকে পাঠাতে চেয়েছিল ইন্ডিয়াতে, কিন্তু আমি ইন্ডিয়াতে যাইনি। কারণ আমার কথা যে আমি যেহেতু থিওরিটিক্যাল পার্ট অনেক কিছুই জানি, প্র্যাকটিক্যাল অলরেডি শিখে গিয়েছি। আমি তো মাস্টার্স করেই এসেছি আর্কিওলজিতে, তাহলে আমাকে নতুন করে কেন মাস্টার্স করতে যাবো? বরং আমি তখন এমফিলে ভর্তি হয়ে যাই। এই পেন্টিংটা মূল সমস্যা হচ্ছে ফাঙ্গাস ধরে এবং কিছুটা ক্র্যাক হয়েছে এবং সেক্ষেত্রে আমি এটাকে ফেসিং দিয়ে রেখেছি, কনসোলেশন করার জন্য রেখেছি এবং সামান্য দেখা আছে এখান দিয়ে, সেগুলো ক্র্যাকগুলো আমাকে কনসোলেশন করতে হবে। আরেকটি কাজ যেটা বলতে চাচ্ছিলাম, রেস্টোরেশন। রেস্টোরেশন হচ্ছে মূলত যদি কোনো একটা অংশ মিসিং যায়, মনে করেন আমার এখান থেকে ফ্লেকিং হয়েছে বা জলটা আকারে উঠে এসেছে, সেক্ষেত্রে আমার সেই ফ্লেকটাকে পুনরায় স্থাপন করা হচ্ছে রেস্টোরেশন, পুনরায় সংযোজন করাটা হচ্ছে রেস্টোরেশন। যদি আমার সেই ফ্লেকিং জলটা না থাকে তাহলে আমি কি করবো? তাহলে আমাকে আবার এখানে ফিলার দিতে হবে, সেম ম্যাটেরিয়ালস দিয়ে ফিলার দিয়ে দেন আমাকে রিচার্জে কাজ করতে হবে। আমরা যখন এই পেন্টিং রেজিস্ট্রেশনে কাজ করি তখন কিন্তু আমাদের 3টে বিষয় মাথায় রাখতে হয়। এর অ্যাস্থেটিক বিউটি আমি নষ্ট করতে পারবো না, এর হিস্ট্রিক ভ্যালু নষ্ট করতে পারবো না এবং এর যে অরিজিনালিটি এটাও আমি নষ্ট করতে পারবো না। এবং যদি আমার কোথাও শুধু আমার পেন্টিং এর ক্ষেত্রে না, আমার আর্কিওলজিক্যাল অবজেক্টস, আর্কিওলজিক্যাল সাইট, যে ধরনের রেস্টোরেশন কাজ করতে যায়, আমাকে এই 3টা জিনিস কখনোই করা যাবে না, বিনষ্ট করা যাবে না। আমি যেটা বিনষ্ট করি সেক্ষেত্রে আমাদের কনজারভেশনের ক্ষেত্রে শাস্তির বিধান আছে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে উইদাউট ট্রেনিং নলেজ, উইদাউট প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল নলেজ এই ধরনের অ্যাটেম্পট বা কাজ কারো করা উচিত নয় এবং এই কাজটি করতে হয় খুবই ধৈর্য সহকারে এবং খুব শুষ্ক, মানে একটা সুস্থ একটা সূক্ষ্ম ব্রেন ওয়ার্ক। আমরা যে 8জন কাজ শিখেছিলাম, 8জনের মধ্যে 4জন কাজ শিখেছিল, 4জনের মধ্যে এখন আমরা 3জন কাজ করি। 3জনের মধ্যে 2জনে আমি আসলে ঠিক জানি না, তোরা একজন আমি জানি সে আমার দেশে আছে, আর একজন কোথায় আছে আমি জানি না। মূলত আমি সেই 2003-4 সাল থেকে আমি এখন পর্যন্ত এটার পিছনে মানে লেগে আছি, মানে কাজটা শখের বসে বা আমার যে একটা শখ বা এই শিক্ষাটাকে কাজে লাগানোর জন্য আমি এটাকে এখনো ছেড়ে দেইনি। এই পেন্টিংটা তো প্রখ্যাত শিল্পী শাহাবুদ্দিন ভাইয়ের। জি জি জি। এবং এটা উনি 96 সালে এঁকেছিলেন। জি।
তো বড় বড় শিল্পীদের যখন শিল্পকর্মগুলো রেজিস্ট্রেশন করেন তখন অনুভূতিটা কেমন হয়? যেটা শুনেছে যে উনি নাকি আপনাকে প্রেফার করেন ওনার কাজ করতে। জি ধন্যবাদ, ঠিক বলেছেন। শাহাবুদ্দিন ভাই আসলে ওনার কোনো পেন্টিং রেজিস্ট্রেশনে কাজ করতে হলে উনি আমাকেই রেফার করেন। ইভেন গত বছর ওনার বাসায় একটি কাজ করে দিয়ে এসেছি, সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর কাজ, 7ই মার্চের ভাষণ, ওই কাজটি। এবং ওনার বাসায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু কাজটি ছিল প্রধানমন্ত্রী এবং কাজটি হচ্ছে শাহাবুদ্দিন ভাই, যার জন্য আমি ওই কাজটি খুব সুন্দরভাবে করে দিয়ে এসেছি। এবং অন্যান্য বড় বড় আর্টিস্ট, যেমন এর আগে মুর্তজা হোসেন স্যার মারা গিয়েছেন, উনিও সবসময় আমাকে রেফার করেন। তারপরে এখন যেমন রাশা ভাই আছেন বা হাসিম খান স্যার আছেন, নবী স্যার আছেন, আমাদের ডিন নিসার স্যার আছেন, আনিস ভাই আছেন, এনারা সবাই দেখা যায় কি আল্লাহর রহমতে আমাকে রেফার করেন। তখন আমার অনেক ভালো লাগে যে না, আমি যাই হোক চেষ্টা করছি কিছু কাজ করার জন্য, হয়তো বা কিছু মানে আমি আরো ভালো কিছু কাজ করতে চাই, কিন্তু এখনো যেটুকু করেছি তার উপর ওনাদের যে একটা আস্থা আমার উপর ট্রাস্ট, যে না আমাকে দিয়ে এই কাজটি হবে, আমাকে ওনারা পছন্দ করেন, যে আমার কাছে পাঠান, এটা আমার অনেক বড় পাওয়া। এবং আমি চাই যে আমি যতদিন ভালো থাকি, সুস্থ থাকি, আমি এরকম ধরনের কাজের মাধ্যমেই বেঁচে থাকতে চাই, সুস্থ থাকতে চাই আর কি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি আর কি কি কাজ করতে চান? আর অনেক কাজ করার ইচ্ছা আছে, যেমন আমি এই পাবলিকেশনস গুলোতে, এগুলোতে আমার লেখা আছে, এখানে এই বইটা তো আছেই, এবং এই যে এখানে আরো কিছু প্রবন্ধ আছে, এগুলো আমার লেখা। তারপরে এখানে কিছু আমার লেখা আছে, আর এই সবকটাতেই আমার লেখা আছে। এখানে যে ব্যারিস্টার শফিক আচ্ছা। আহমেদ সম্পর্কে হ্যাঁ, এটা তো বেশ মোটা একটা বই। হ্যাঁ, তারপর প্রফেসর মাহফুজা খানম সম্পর্কে আমার লেখা আছে ওখানে। আমার খুব ভালো লেগেছে যে ব্যারিস্টার শফিক আহমেদ সম্পর্কে আমার কিছু লিখতে বলা হয়েছে। এটা মানে আমার আনন্দেই আমি আত্মহারা। তা আমার লেখাটা অ্যাকসেপ্ট করেছেন ওনারা, এবং ওনারাও খুব খুশি হয়েছেন এবং আমাকে বইটা গিফট করেছেন। আর এই হচ্ছে রিকগনাইজ জার্নাল যেগুলো, সেগুলো যেমন লেখা, এনভায়রনমেন্টাল সায়েন্স জার্নাল, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি বুয়েটের জার্নাল, তারপরে প্রত্নতত্ত্ব জাহাঙ্গীরনগর জার্নাল, তারপর আছে শিল্পকলা একাডেমি আছে, বাংলাদেশ জাতীয় জাদুঘর জার্নালে আছে। এবং ইতিমধ্যে আমি 2টো পাণ্ডুলিপি জমা দিয়েছি কয়েনের উপরে, মানে বাংলা মুদ্রা পরিস্থিতি, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। এবং সেইটি হচ্ছে মূলত গবেষণামূলক ধর্মীয় একটু ওয়ার্ড, সেগুলো পাবলিকেশনের অপেক্ষা আছে। রিসেন্টলি আরেকটি বিষয়ে যুক্ত হয়েছি, যদিও আমাকে সবাই বলবে যে আমি একজন মানুষ কি করে সম্ভব, আসলে একজন মানুষ ইচ্ছা থাকলে সে অনেক কিছুই করতে পারে। আমি শিলালিপি হিসাবে কাজ কিছুটা করতে পারছি, এখানে লম্বা ক্যালিগ্রাফিতে লেখা। আমি বেশ কিছু শিলালিপির ভিতর থেকে আমি অন্তত সুলতানের নাম বা সম্রাটের নামটার সঙ্গে সঙ্গে বের করতে পারছি। আর ভিতরে আরো কিছু যে আরবি লেখা আছে, সেগুলো আমাকে একটু সময় লাগবে। আমার আরেকটা বিষয় পড়াশোনার সাবজেক্টে ছিল আইকোনোগ্রাফি, মূর্তি শনাক্তকরণ। কারণ আমি দেখি আমাদের জাদুঘরগুলোতে এই যে এই ধরনের কাজগুলো করার সেরকম এক্সপার্ট নেই। কোন মূর্তিটা আগে, কোন মূর্তিটা পরে, আগে হিন্দু না মুসলিম না, সরি মুসলিম বললাম, যে বৌদ্ধ, এই যে মূর্তিগুলো আইডেন্টিফিকেশন করতে হলে কোন মূর্তিটা সময়ের সাথে আগে আসবে, কোনটা পরে যাবে, এই জিনিসগুলো আমরা কেউ ক্লাসিফিকেশন করতে পারি না, বা কয়েনগুলো আমরা ক্লাসিফিকেশন করতে পারি না। এই ধরনের আমি আরো গবেষণামূলক কাজ করে যেতে চাই এবং করছি। এবং আমি চাই যে আমার কালচার ফিল্ডে আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, আমার এই অর্জনটাকে আমি আমার কালচার ফিল্ডে সর্বোচ্চ প্রতিষ্ঠান যেখানে, সেরকম জায়গায় আমি আর ভালো কিছু কাজ করতে চাই এবং সেখানে প্রতিষ্ঠিত হতে চাই। আসিয়াপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সময় দিলেন আমাদের। আপনার সাথে আবারও দেখা হবে পরবর্তী পর্বে। এবার আমরা আপনার নিউজফিটিক বিষয়গুলো নিয়ে একটা আলাদা পর্ব আমরা করব। আপনাকে ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন।